নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘন্টাখানেক বাংলার কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, আজকে ঘন্টাখানেক বাংলার কথা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে আগে যেগুলো আমরা করে এসেছি সেগুলো গুরুত্বহীন। আজ গুরুত্বপূর্ণ কারণ আজকে ৯ই অগাস্ট, এই অগাস্ট মাসেই কিন্তু অনেক অঘটন ঘটে। কেন আমরা বললাম এই কথাটা, যত পর্ব যাবে আপনারা বুঝবেন। কিন্তু ১ম এই ৯ তারিখে অর্থাৎ ৯ই অগাস্ট ২০২৬ এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ার যেদিনকে মৃত্যু হয়েছিল ২ বছর আগে অর্থাৎ ২০২৪ সালে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি কি বলেছিলেন আপনারা শুনবেন এবং তারপর অভয়ার মা কি বলেছিলেন সেটাও আমরা শোনাবো। ১ম এই আপনারা ব্যাক টু ব্যাক মুখ্যমন্ত্রী এবং রত্না দেবনাথ কি বলেছেন শুনুন। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। একবার নির্মল ঘোষকে এখনো গ্রেপ্তার করেনি, কি বলবেন, যার বিরুদ্ধে আপনার অভিযোগ? এটা অনেক আগেই করতে পারতো, এখন তিনি পালিয়ে গেছেন। নির্মল ঘোষ, নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। পুলিশ তদন্ত করছে, বিচার হবে, আমি 100% আশাবাদী। দেখুন, আমরা কেন প্রথমে ব্যাক টু ব্যাক চালালাম, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বললেন ৯ তারিখে যে অভয়াকে আমরা ভুলিনি, ভুলিনি, ভুলিনি এবং আমি কমিটেড, আমি কমিটেড এবং আমি কমিটেড ৩ বার বলেছেন। এবং ঠিক তার পাশে তার মা অর্থাৎ রত্না দেবনাথ, বর্তমানে পানিহাটির যিনি এমএলএ, তিনি বলছেন নির্মল ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। স্পেসিফিক ভাবে কিন্তু নাম আপনারা শুনলেন। এবং ঠিক কিছুক্ষণ আগেই অর্থাৎ আমরা যখন এই অনুষ্ঠানে শুট করছি কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এফআইআর করেছিলেন, অর্থাৎ অভয়ের বাবা যে এফআইআর করেছিলেন সেই এফআইআর এর ভিত্তিতে উড়িষ্যার সম্বলপুর থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষকে। পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এমএলএ কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যে ছবি আপনারা দেখছেন। এই নিয়ে আমরা কিন্তু আমাদের বিস্তর অভিযোগ নির্মল ঘোষকে নিয়ে, এই গুণধর নির্মল ঘোষকে নিয়ে কিন্তু প্রচুর অভিযোগ এবং শেষ পর্যন্ত কিন্তু অ্যারেস্ট হয়েছে। কিছুক্ষণ আগেই তাকে কিন্তু সম্বলপুর, উড়িষ্যার সম্বলপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআর করেছিলেন শেখর দেবনাথ, অভয়ের বাবা। তার ভিত্তিতেই কিন্তু মুখ্যমন্ত্রী ৯ তারিখ বলেছিলেন যে আমরা ভুলিনি, আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এই নিয়ে প্রথম পার্ট থাকছে। কারা কারা থাকছে আমাদের প্যানেলে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস, আমাদের সঙ্গে আজকে প্যানেলে আছেন। আমাদের সঙ্গে আছেন প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের সত্যজিৎ ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে আছেন সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়। আমি ৩ জনকেই আমাদের আজকের পর্বে স্বাগত জানাবো। প্রথমেই আমি ডক্টর বিশ্বাস আপনাকে দিয়ে শুরু করব। মুখ্যমন্ত্রী ৯ তারিখ বললেন, রত্না দেবী ৯ তারিখেই বললেন এবং আলটিমেটলি কিন্তু আজ ১৩ তারিখ 13th অগাস্ট নির্মল ঘোষ গ্রেপ্তার হলেন উড়িষ্যার সম্বলপুর থেকে। আপনার রিয়াকশন? দেখুন, একটা কথা হচ্ছে, আমার না রোমান অ্যাম্ফি থিয়েটারে শুভেন্দু বাবুর কথা শুনে মনে হচ্ছিল রোমান অ্যাম্ফি থিয়েটারে কোনো শেক্সপিরিয়ান ড্রামা হচ্ছে, ম্যাকবেথ বা ওথেলো। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে যেভাবে উনি বললেন, উনি পলিটিক্যাল ব্যাপারটা থেকেও নাটকীয়তা এনে দিলেন, করব করব করব। আর আমার আরেকটা ঘটনা মনে হয়, ছোটবেলা স্যার আছেন এখানে, স্যার খুব ভালো করে নামটা জানেন, মানে যখন আমি ডাক্তারি পড়ছি একটা টেলিগ্রাফ বলে একটা ম্যাগাজিনে বেরোতো রোববার করে,
Devi Roy, a sleuth remembers. So Devi Roy, Naxal period, he played an important role to erase Naxalite movement from Bengal. তো আমার বক্তব্য হচ্ছে ইজ শুভেন্দু অধিকারী আ স্লিউথ? শুভেন্দু অধিকারী তো এই দায়িত্বটা নয়, এটা কাজটা হচ্ছে পুলিশের করা, শুভেন্দু অধিকারীর নয়। তো উনি যেটা বলার থেকে আমার মনে হয় হি ওয়াজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, যতটা কাজ দরকার তার থেকে বেশি নাটকীয়তা করে ব্যাপারটা ঘোরাবার চেষ্টা করছেন। কারণ এখনো পর্যন্ত ডাবল ইঞ্জিন সরকার, সিবিআই, সাপ্লিমেন্টারি চার্জশিট মেসিং, ওয়াই দেয়ার ইজ আ ডিলে? এই ডিলেটা কেন? লোককে আর নির্মল ঘোষ দেখুন, আমার বক্তব্য হচ্ছে আগে থেকেই বলে রেখেছে আমি সম্বলপুরে আছি, গাড়ি পাঠাও, আমি ভালো তৃণমূল হয়ে গেছি, তুমি আমাকে নিয়ে একটু অ্যারেস্ট করে দাও, আমি রিসোর্টে ছিলাম, এখন রিসোর্ট থেকে কারেকশন হোমে যাব। আমার বক্তব্য, আমার এইগুলোর মধ্যে না ভীষণ মানে ইউ ক্যানট কানেক্ট দ্য ডটস, এগুলোর মধ্যে যেন নাটকীয়তা বেশি দেখতে পাচ্ছি আসল কাজের থেকে। তো দেখা যাক, মানে এটা তো সবে শুরু হলো, এবার আর কি কি বাকি থাকে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা কবে পাবো? এই প্রশ্নের উত্তর তো আমরা এখনো পেলাম না। সেইটা একটু শুভেন্দুবাবু পার্সু করুক না তাড়াতাড়ি এসে, আর কে কে আছে। বেশ, আমি সত্যজিৎ স্যার আপনার কাছে আসবো, ভীষণ ইম্পর্টেন্ট আপনার ভার্সনটা এক্ষেত্রে হবে। কৌস্তব দা, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী 9 তারিখ বললেন এবং 13 তারিখে অ্যাকশন? কিসের অ্যাকশন? কার অ্যাকশন? কোথাকার অ্যাকশন? ওনার নাম তো শ্মশান ঘোষ, সবাই জানে। নির্মল ঘোষ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে, ব্যাস এইটুকু তো। আর দুজন মিলে পুড়িয়ে দিয়েছে, তিনজন মিলে মুখ্যমন্ত্রীর আজ্ঞা, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। কিন্তু ঘটনাটা কি? ডাক্তারবাবু বলেছেন, স্যার বলেছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? তৃণমূলের নেতারা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল আর ওই ধর্ষণে যুক্ত বালিশ তৃণমূল। তো ও তো এখন একই কথা বলছে যে দেখো, যে 4 দিনে পুলিশ যা রিপোর্ট দিয়েছিল সিবিআইও তাই বলেছে, আলাদা কিছু বলতে পারেনি। তাহলে ওখান থেকে এভিডেন্স সরিয়ে দেওয়া হলো, কার নেতৃত্বে সরানো হলো? কি যোগাযোগ? এখন আমি দিন ছুড়বো নিচের বিজেপির নেতাদের, আর 20 জন এমপি তারা গিয়ে মিটিং করবেন, সকালবেলা মিটিং করবেন এর সাথে, অমিত শাহর সাথে, বিকেলবেলা মিটিং করবেন নরেন্দ্র মোদীর সাথে, আর রাত্রিবেলা ডিনার করবেন শুভেন্দু অধিকারীর সাথে। 20 জন এমপি, 65 জন এমএলএ পকেটে ঢুকে পড়েছে ভয় ভক্তিতে। আমাদের কথা হচ্ছে যে নাটকীয়তা তো দেখলাম, অনেক নাটক ফাটক দেখলাম, উনি যেভাবে কাঁদছেন, উনি কেঁদে কি হবে? আরে চোখের জল পড়লে তো ওনার অভয়ার মা আর বাবার পড়বে, তো উনি কাঁদছেন, ভালো উনি কাঁদছেন, কাজের কাজ করতে হবে তো। প্রথম হচ্ছে 2 জন ডিসি র্যাঙ্কের অফিসারকে সাসপেন্ড করলেন, বুঝলাম, তাও অন্তত বুঝলাম। ডিসি র্যাঙ্কের অফিসার কার নির্দেশে ওখানে টাকা দিতে গেছিলেন? ডেড বডি যখন পড়েছিল ওখানে টাকা দিতে গেছিলেন, তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? ঘটনাটা কি? ঘটনায় তো একা ওই সঞ্জয় তো একা যুক্ত নয়, এর সাথে তো আরো অনেক বড় র্যাকেট আছে। কি সেই র্যাকেট? শান্তনু সেন তো ভালো তৃণমূল হয়ে গেছে, আজি করের আর সব নাম আমি বলতে চাইছি না, এরা তো সব ভালো তৃণমূল হয়ে গেছে। এখন ভালো তৃণমূলের চাপে পড়ে, আমি আগের দিনও বলেছি, E20 নিয়ে আলোচনা হয়েছে এখানে, আমি আগের দিনও তোমার এখানে বলেছিলাম একই কথা, যে E20-তে 80% পেট্রোল আর 20% ইথানল। এখন রাজ্য বিজেপিতে 80% ভালো তৃণমূল আর 20% বিজেপি। বেশ, খুব ইন্টারেস্টিং কথা। সত্যজিৎ স্যার, আপনার কাছে যেটা প্রশ্ন, এটা বাংলার মানুষের অনুষ্ঠান, এটা আপনি এত বড় র্যাঙ্ক সামলেছেন, ডেপুটি কমিশনার অফ পুলিশ ছিলেন। সত্যি কথা, নির্মল ঘোষ আগে এতদিন 2 বছর হলো, 2 বছর পর সরকার বদলে গেল, আলটিমেটলি তারপর অ্যারেস্ট হলো। কিভাবে দেখবেন, আপনার ব্যাখ্যা কি? দেখুন, এই অভয়ের কেসে যে কেস রেকর্ড করা হয়েছিল তাতে একটা ট্রায়াল হয়েছে। সেই কেসটা লোয়ার কোর্ট থেকে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, সেশনস কোর্ট থেকে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হিয়ারিং হয়েছিল এবং আলটিমেটলি একটা কোর্ট তাকে কনভিকশন দিয়েছে সঞ্জয়কে। এই পর্যন্ত একটা এপিসোড। কিন্তু সঞ্জয় ঘোষের ম্যাটার, এই যে নির্মল ঘোষের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নির্মল ঘোষ যে অন্যায়টা করেছিল সেটা খুব সাংঘাতিক অন্যায়। যেই প্রশ্নটা কৌস্তব জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন, ঘটনাটা কি হলো, প্রমাণ লোপটা কিভাবে হলো? প্রমাণ লোপটা এভাবে হলো যে এই যে যখন ডেড বডিটাকে সন্ধ্যাবেলা ইনকোয়েস্ট করানো হলো এবং তারপরেই সাথে সাথে তাকে পোস্টমর্টেম করার, সন্ধ্যাবেলা পোস্টমর্টেম করা হলো এবং সাথে সাথে তাকে পোড়ানোর জন্য ছুটতে হলো গাড়ি নিয়ে। এই ঘটনার 2টো লাইন আমি বলি, এটা আইনগত ব্যাখ্যা বলছি। ভারতবর্ষের আইনে স্পেসিফিক করা আছে যে পোস্টমর্টেম সন্ধ্যার সানসেটের পরে করা যায় না, কোনো পোস্টমর্টেম করা যায় না। কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে সানসেটের পরেও করা যায় উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ, এবং ডেপুটি কমিশনার অফ পুলিশকে লিখিত দিতে হবে, ঠিক আছে? তাহলে সেটা সানসেটের পর, এবং কারণটা ব্যাখ্যা দিতে হবে যে আপনি কেন সানসেটের মধ্যেই পোস্টমর্টম করাতে চাচ্ছেন। এটা হচ্ছে ব্যাপার। এই যে ঘটনাটা যেটা হয়েছিল অভয়ের ব্যাপারে, সেটাতে তারা সানসেটের সন্ধ্যাবেলা রাত্রেই পোস্টমর্টম করে দিল। পোস্টমর্টম করার পরে সেই ভদ্রমহিলা, যার মানে অভয়ের মা বাবা, দুজনকে সঞ্জীব ঘোষের ওই চেম্বারে আটকে রেখে দিল, মানে কথাবার্তা বলার জন্য। আর গাড়িতে ডেড বডিটা নিয়ে ছুটলো পানিহাটিতে, সেখানে ক্রিমেশন করানোর জন্য। প্রশ্ন হচ্ছে, তাহলে ক্রিমেশনটা কেন করানো হলো? এই প্রশ্ন। ক্রিমেশনটা এই জন্যই করানো হলো যে সেকেন্ড টাইম ডেড বডিটা যেন আর পোস্টমর্টমের জন্য না অর্ডার হয়। ইতিমধ্যেই আমি নাম হয়তো বলছি না, কারণ আমি পলিটিক্যালাইজ করতে চাইছি না এই ম্যাটারটাকে। তারা এটা হাইকোর্টে মুভ করেছিল। সে হাইকোর্টে মুভ করার পরে সেই অর্ডারটা বলেছিল আমরা 2 ঘন্টার মধ্যে আপনাকে অর্ডার দিচ্ছি। কিন্তু ওরা করলো কি, ওই যখনই এটা শুনলো তখনই সাথে সাথে যে ডেড বডিগুলো লাইনে ছিল, 3টে ডেড বডি লাইনে ছিল, তার মধ্যে দুটো ডেড বডিকে সরিয়ে দিয়ে, তাকে টপকে দিয়ে একটা ডেড বডি পুড়ছে। জিনিসটা বুঝতে হবে পিনাকি, একটা ডেড বডি ভিতরে পুড়ছে। সেই অবস্থায় বললো, বলা হলো যিনি ঢোকাবেন তাকে বলা হলো যে ভিআইপির বডি আসছে, অনেকক্ষণ আগে থেকে বলা হলো। 400 পুলিশ সেটিং হয়ে গেল, ওখানে সেট আপ করে দিল, এবং সেই বডিটাকে নিয়ে এসে যা বলছে সার্টিফিকেট ইস্যু করো, বলে ওটা পরে হচ্ছে, বলে টাকা জমা, বলে ওটা পরে হচ্ছে। আসল হচ্ছে ভিতরে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটা কারণটা একটাই হচ্ছে প্রমাণ লোপের চেষ্টা, অপরাধ প্রমাণ রূপে মুছে দেওয়া। মানে হচ্ছে আগে যেমন যেটা ছিল 201 ইন্ডিয়ান পেনাল কোড, অপরাধ আমাকে এটা পুলিশের সাবজেক্ট বলেই বলছি আর কি। তো যেই জন্য যে অপরাধটাকে মুছে ফেলার জন্য প্রচেষ্টা। এই কি অপরাধ না, ওরা যারা ওনাকে হুইসপারিং করছে, সেই হুইসপারিং এ তাদেরকে বলা হয়েছে যে এরা কিন্তু অলরেডি এরকম ঘটনা হয়েছে, কেউ না কেউ নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের জন্যই তাকে ঢুকিয়ে দেওয়া হলো। বেশ, একটু বলি একটা লাইন, এটা জানা দরকার আছে সাধারণ লোকের কেন এই প্রশ্নগুলো আসছে। এবার এই 201 আইপিসির সাজা হচ্ছে 7 বছরের সাজা, 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। এবং পানিহাটির যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি বললেন পয়সা মুকুব, মানে 600 টাকা লাগে ওখানে চার্জ, সেই 600 টাকা মুকুব। আরেকজন যিনি ছিলেন, একজন আপনার যে ডেড বডির যিনি আত্মীয় থাকবেন, তার সিগনেচার লাগবে আত্মীয় স্বজনের, সেই সিগনেচার আরেকজন করে দিলেন সঞ্জীব মুখার্জি বলে একজন লোকাল কাউন্সিলর, সে করে দিল। না বলছি, তাহলে 3 জন এই অপরাধ যেটা করেছে সেটা প্রমাণ লোপের সার্বিক প্রচেষ্টা করেছে, এবং সেটার জন্যই এদের নামে স্পেসিফিক আলাদা কেস রেজিস্টার হয়েছে এই 9 তারিখের পরে, এবং সেই কেসে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে। রাইট, ওকে, আমরা এই ডিসকাশনে থাকবো, কিন্তু তার আগে এই গ্রেপ্তারি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি, ডক্টর শারদ মুখার্জি কি বলেছেন? যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। আপনারা শুনলেন, স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে তিনি দুঃখিত যে এতদিন কেন ঘুরে বেড়াচ্ছিলেন নির্মল বাবু, এবং পুলিশকে কিন্তু তিনি ক্রেডেনশিয়াল দিলেন, ক্রেডিবিলিটি দিলেন, সাধুবাদ জানালেন যে আলটিমেটলি কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডক্টর বিশ্বাস, আমি 3 জনকে কিন্তু 3 জনের রিয়াকশন নেবো। এতদিন ধরে কিন্তু গ্রেপ্তার হয়নি, আমার ঠিক আগের প্রশ্নটাই তাই ছিল, এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার পুলিশকে যেমন সাধুবাদ জানাচ্ছেন এবং এটাও বলছেন যে এতদিন কি করে সে ঘুরে বেড়াচ্ছিল। দেখুন, এতদিন কোথায় 3 মাস তো হয়ে গেল, তো 3 মাস তো এদের দায়িত্ব নেওয়া উচিত ছিল 3 মাস আগে, মানে 4 মের পর 4th মের পর তাহলে উনি ঘুরে বেড়াচ্ছিলেন কি করে? তো আমার বক্তব্য হচ্ছে, তার মানে পুলিশকে উনি কিন্তু অ্যাকিউজই করছেন, আবার পুলিশকে ধন্যবাদও দিচ্ছেন। বক্তব্যের মধ্যে কিরকম একটা গোলমিল থাকছে। আর ঘটনা হচ্ছে যে উনি আসল জায়গাটা কেন বলতে পারছেন না, যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা কেন দেরি হচ্ছে।
এই যে নির্মল ঘোষকে, আমি তো বারবার বলছি নির্মল ঘোষের সাথে বোঝাপড়া হয়ে গেছে, আমি এখানে আছি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাও, ভালোভাবে রাখো, কেস মিটিয়ে দাও। মানে কিন্তু ঘটনা আরজি করে সাপ্লিমেন্টারি চার্জশিটে ওয়াই সিবিআই ইজ টেকিং সো মাচ টাইম, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অ্যাজ এ সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ আ ডক্টর। এই প্রশ্নটা আমার থাকছে, সারদাত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী এই উত্তরটা দিক। এবার মুখ্যমন্ত্রী নাটক করেছেন, স্বাস্থ্যমন্ত্রী দীঘার দিকে দেখেছেন, এবার দীঘা থেকে বেরিয়ে এসে এগুলো বলুক এবার যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে দেরি হচ্ছে কেন, নয়তো আমরা জানবোটা কি করে যে মানে এই জায়গায় ম্যাটারটাতে কিন্তু শাউডেড ইন মিস্ট্রি। এই জায়গায় স্বাস্থ্যমন্ত্রীকে আরো একটা, এই দুটো কমেন্ট ভেরি সুপারফিশিয়াল কমেন্ট, ক্যাজুয়াল কমেন্ট উনি করলেন, ঘুরে বেড়াচ্ছেন কেন কি ব্যাপারটা, কিন্তু আসল জায়গাগুলো কিন্তু উনি এসকেপ করে যাচ্ছেন, বা ওখানে সাংবাদিকরা সেই প্রশ্নটা করার সাহসটা দেখাতে পারছে না। যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা যদি হয় সেখানে আপনারও কিন্তু একটা ভিকারিয়াস লায়াবিলিটি আছে টু আনসার দ্য পিপল, কিন্তু এই জায়গায় কোনো উত্তরই দেখলাম না। একটা সিম্পল ক্যাজুয়াল স্টেটমেন্ট করে উনি বেরিয়ে গেলেন, সারাউন্ডেড বাই আ গ্রুপ অফ মিডিয়া পিপল, উইদাউট আস্কিং আ প্রপার অ্যান্ড পার্টিনেন্ট কোয়েশ্চেন। বেশ, কৌস্তব আপনার কাছে আসবো, তারপর সুতোজিৎ স্যার, আপনি কি আপনিও কি বলবেন যে স্বাস্থ্যমন্ত্রী যে পাশাপাশি যে দুটো স্টেটমেন্ট আমরা রাখি, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট এবং ঠিক অপোজিট, একদিকে পুলিশকে সাধুবাদ জানাচ্ছেন এবং অন্যদিকে বলছেন কেন এতদিন অ্যারেস্ট হলো না? উনি তো নিজে কি বলছেন নিজে বলতে পারছেন না। মানে উনি তো প্রথমবার যা বললেন তার 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য কথা বললেন। আমার এত কথার দরকার নেই। আমার কথা হচ্ছে, প্রথম থেকে বাংলার মানুষ একটাই কথা বলছে, আবার 14ই আগস্ট এসে গেল, সে ঐতিহাসিক রাত্রি। একটাই কথা, যে ঘটনা দুর্নীতি ঢাকতে, প্রশাসনিক দুর্নীতি ঢাকতে এ কাজ করা হয়েছে, এ কাজের পেছনে প্রশাসনের বড় মাথারা ইনভলভ, একজন মিলে এ ঘটনা ঘটাতে পারে না। 2 নম্বর কথা, এই অভয়ার মাকে প্রথমবার জানানো হয়েছিল ফোন করে যে মেয়ে সুইসাইড করেছে। কেন, কি কারণে? 8 ঘন্টার মধ্যে বয়ান চেঞ্জ হয়ে গেল। কেন, কি কারণে? কেন দ্রুত ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো? আমরা তো দেখেছিলাম, অভয়ের কাকিমা ছিল ওখানে মীনাক্ষীরা তো গাড়ি আটকাবার চেষ্টা করেছিল সেদিন। মীনাক্ষী, ধ্রুব, কলতানরা গাড়ি আটকাবার চেষ্টা না করলে বাংলার মানুষ জানতেই পারতো না। আপনারা জানেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের ডেড বডি নিয়ে যে মিছিল, সেই মিছিল থেকে ওরা বেরিয়ে গিয়ে ওখানে মৃতদেহ গাড়ি আটকাবার চেষ্টা করেছিল, পারেনি। কেন পারেনি সেটা সত্যজিৎবাবু কিন্তু রাইটলি বলেছেন, এখানে আপনারা শুনেছেন সবটা। তাহলে ডাল মে কুছ কালা নেই হ্যায়, কালা মে থোড়া থোড়া ডাল হ্যায়। তো এখন মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, 3 মাস চলে গেল সরকারের। নির্মল ঘোষ, আমি তো দেখছিলাম ভালো তৃণমূল হয়ে গিয়েছিল, এখন কেউ ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, খেয়ে আবার খারাপ তৃণমূল থাকছে। এখন নির্মল ঘোষকে অ্যারেস্ট করেছেন, বুঝলাম। নির্মল ঘোষকে অ্যারেস্ট তো করলেন, বোঝা গেল। নির্মল ঘোষের সাথে আরো 2জনকে অ্যারেস্ট করতে পারেন, করুন, কারণ আমাদের কোনো তাতে আপত্তি নেই। কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েলিটি? সিবিআই এর ভূমিকা কি? পার্থচারী তো জামিন হয়ে গেল। সব অফিসারদের, যারা শিক্ষা সচিব ছিলেন, তাদের তো জামিন হয়ে গেল, কোনো কিছু তো ব্যাপার নেই, আর তো নতুন কিছু বেরোচ্ছেই না। প্রত্যেকের জামিন হয়ে যাবে। 35টা ব্যাগ নিয়ে ভাইপো দিব্যি বিদেশে চলে গেছে, আর নিচের দিকে তৃণমূলের নেতারা, যারা উপরের নেতাদের জন্য টাকা তুলেছে, মাল কামিয়েছে, তাদেরকে ডিম ছুড়িয়া, ডিমের দাম 8.5 টাকা করিয়া দিবেন, কাজের কাজ কিছু হবে। বেশ, মাথারা ধরা পড়ছে না, বেরোচ্ছে না যে কে এই ঘটনার সাথে যুক্ত। কি করছে সিবিআই? ঘুমাচ্ছে নাকি? ইঞ্জিন তো ডবল ইঞ্জিনের সরকার, ঘুমাচ্ছে নাকি সিবিআই? অন্য কথা ছেড়ে দিন তো। এখন উনি যা নাটক ফাটক করলেন, আমি জানি না, উনি কোনদিন আবার দেখবেন শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করবেন যে আমি কমিটেড, চন্দ্রনাথ রথেরও কেউ যারা মারলো তাদেরও বের করবো। করুন না বের। এখনো পর্যন্ত যে 2জনকে ধরেছে, 2জনই তো বিজেপি। কি ব্যাপার? আর কারুর তো আত্মসহায়ক খুন হয় না, আপনারই বারবার হয় কেন? কি কারণে? বের করতে হবে। কলকাতা শহরে নটোরিয়াস ঘটনা, কলকাতা শহরে 60 শুটার নিয়ে এসে চন্দ্রনাথ রথের মতো একজন এয়ারফোর্সের অফিসার, হতে পারে সে বিজেপির সমর্থক, তাতে কি? তাই খুন করা হলো, কে করলো? সেই সময় তো বিজেপির নেতারা বলে দিয়েছিলেন তৃণমূল করেছে। আমরা জানতে চাই, তৃণমূল করলো? কে করলো? সুপারি দিল কে? বের করতে হবে, বের করতে হবে। এটাও আপনি কমিটেড। সত্যজিৎ স্যার বলুন। আচ্ছা, আমরা সাবজেক্টের মধ্যে আসি, যেই সাবজেক্টে যেটা আপনি জিজ্ঞেস করেছেন। দেখুন, একটা কেসের কনভিকশন হয়ে গেছে এবং সেখানে নতুন করে যখন চার্জশিট সাবমিট করতে হবে, সেই চার্জশিট সাবমিট করার জন্য আরও বেশি তথ্য দরকার আছে। এই যে নির্মল ঘোষকে যে অ্যারেস্ট করা হলো, আমি আপনাকে আজকে আপনার টিভি চ্যানেলে বলে দিয়ে গেলাম যে এ কিন্তু 7 বছর সাজা খেটে বেরোবে, বেল হবে না কিন্তু, এবং কাস্টাডি ট্রায়াল হবে এনার। কারণটা হচ্ছে, ইনি কোনো মতেই স্বীকার করবেন না যে কার ইনস্ট্রাকশনে উনি এই দেহটা লোপাট করতে গেছিলেন। এটা তো এভিডেন্স, যেটা ডাক্তারবাবু জানতে চাইছেন,
কৌস্তব জানতে চেয়েছেন কে মারলো, কার ইন্সপেকশন। এই নির্মল ঘোষ যদি স্টেটমেন্ট দরকার আছে। এই পানিহাটির যে চেয়ারম্যান যা জোর করে ঢুকিয়ে দিল, এরা যে অপরাধ যেটা লোপাটের চেষ্টা করছে, তারা তো বলবে যে আমাকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে কোনোভাবে হোক ডেড বডিটাকে ঢুকিয়ে দাও। যার জন্য 2 জন অফিসার সাসপেন্ড হয়নি, 3 জন অফিসার সাসপেন্ড হয়েছেন। Right. একটা হচ্ছে বিনীত গোয়েল, একটা হচ্ছে ইন্দিরা মুখার্জি, আরেকটা হচ্ছে অভিষেক গুপ্তা। DC নট ছিলেন। অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন। হুম, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার যে ডিমান্ড তো সবাই করতে পারবে, কিন্তু একটা আমাদের যে আইনের যে ভাষাগুলো আছে, পিএনএস অ্যাক্টের মধ্যে, বিএনএস অ্যাক্টের মধ্যে যেটা আছে, প্রভিশনগুলোকে যখন একটা কেসের কনভিকশন না হওয়া পর্যন্ত একরকম, কিন্তু একটা কেসের কনভিকশন হওয়ার পর তারপরে আবার ফার্দার রিইনভেস্টিগেশন করে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যারা এই প্রমাণগুলোকে লোপ করেছে, ওই জায়গাটার যে বাথরুমটাকে যে জোর করে ভেঙেছে, তার যে বাথরুমগুলো যে যোগাযোগ ভেঙেছে, এই প্রত্যেকটা জিনিস প্রমাণ লোপের যে চেষ্টা করা হয়েছে, সঞ্জীব ঘোষকে এন্টেঙ্গেল করা হবে এই কেসে, এবং প্রত্যেকটা জিনিস আন্ডার কনসিডারেশন জোনে নিয়ে আসার পরে, এবং যদি এটা এই গভর্নমেন্ট চায়, বর্তমান গভর্নমেন্ট চায়, কারণ বর্তমান গভর্নমেন্ট চাইছে যে এই কেসটা সিআইডির মাধ্যমে করাতে, তো যদি চায় তাহলে আমার মনে হয় যেই রেজাল্টগুলো ওনারা চাইছেন, ডাক্তারবাবু চাইছেন যে আমরা সেকেন্ড চার্জশিট, পার্লামেন্ট সাপ্লিমেন্টারি চার্জশিট, এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা একটু দেরি হবে, আলটিমেটলি হবে। নির্মল ঘোষ, এদের যে অ্যারেস্টগুলোর ব্যাপার আছে, সঞ্জীব ঘোষের অ্যারেস্টের ব্যাপার আছে, এই প্রত্যেকটা এভিডেন্সগুলো দরকার আছে। কে তাদেরকে ইন্সপায়ার করলো এই ঢোকানোর জন্য, এটা বলতে গেলে আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ কে কি এভিডেন্সগুলো আছে। রাইট, বেশ, আমরা এদিকে নজর রাখবো এবং আপনাদেরকে আপডেটেড রাখবো। কেন প্রথমে বললাম আজকের পর্ব শুরু করবার আগে যে অগস্ট মাসটা আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং মাস, এবং অনেক ঘটনা কিন্তু ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায় এই অগস্ট মাসেই। কেন বলছি, গতকালকে রাতেই এনআরএস হসপিটালে কিন্তু এক নার্সের দেহ উদ্ধার হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যা যা তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে, রাত্রি 10:30টার সময় বুধবার যা ছবি আপনারা দেখছেন, যে নার্সের ছবি দেখছেন, দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি, তার দেহ উদ্ধার হয়েছে গতকাল রাত 10:30টার সময়। দমদমে থাকতেন তিনি, এবং রহস্যমিত্র গাইনি বিল্ডিং এর শৌচালয় থেকে কিন্তু তার দেহ উদ্ধার করা হয়। এখনো ডিটেল পোস্টমর্টম রিপোর্ট আসার পরই কিন্তু বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কি, এবং আমরা যা আপডেট পাচ্ছি তাতে মৃতার ফ্যামিলি কিন্তু তার পোস্টমর্টম অন্য হসপিটালে, মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু করানোর জন্য কিন্তু আবেদন করেছেন এবং ইচ্ছা প্রকাশ করেছেন। এবং এই নার্সকে কিন্তু গতকাল রাত 10:30টার সময় তার দেহ উদ্ধার হয় এনআরএস হসপিটালের শৌচালয় থেকে, কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন, তাহলে আমাদের প্রশ্ন যে দেখুন আরজিকরের সঙ্গে যে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক সেই স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু হসপিটালে, এনআরএস হসপিটালে কিন্তু নার্স বাথরুম থেকে, গাইনোলজি বিল্ডিং এর শৌচালয় থেকে কিন্তু এই নার্সের দেহ উদ্ধার হয়। আমরা ডিসকাশনে ঢোকার আগে এডিসিপি ক্রাইম কুনাল আগরওয়াল, তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিল বিস্তারিতভাবে, কি বলেছেন শুনুন। And doctors declare her dead. She was a nurse of the gynae ward. এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে, এবং আর এখন পোস্টমর্টম করা হবে, এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। সেটা এখন ঠিক হয়নি, ফ্যামিলি যেখানে চাইবে অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং ইট। সেটা ইজ টু আর্লি টু সে, এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পটগুলো। তিনটে সিন অফ ক্রাইম আছে, এবং যা ট্রলিতে ছিল পরে, যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন, ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে, এবং তিনটে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। দ্যাট ইজ আন্ডার সিল করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে, তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি।
দেখুন, আমরা কিন্তু একদম পরিষ্কারভাবে এখনো পোস্টমর্টম হয়নি, যা যা তথ্য আপনাদেরকে দিয়েছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তারিত মৃত্যুর কারণ কি সবকিছু কিন্তু আস্তে আস্তে যেমন আসবে আমরা আপডেটেড করব। কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও কিন্তু সেই হসপিটালেই কিন্তু এই জিনিস ঘটলো, অর্থাৎ এবার নার্সের দেহ পাওয়া গেল। এই নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। সত্যজিৎ স্যার বলুন। দেখুন, এই যে 30 বছর বয়সী স্টাফ নার্স, তিনি ইস্ট মিদনাপুর থেকে এসছেন চাকরি করার জন্য, এবং আলটিমেটলি তাকে সুইসাইড যে তাকে পাওয়া গেছে ভিতরে বোল্ট ফ্রম ইনসাইড, মানে বাথরুমের ভিতরে ইনসাইডে বোল্ট করা ছিল, অর্থাৎ কেউ ওকে মেরে ফেলে দিয়ে যায়নি। কিন্তু তাও এই এটা ঘটনাটা হচ্ছে রাত্রিবেলা 10:20 নাগাদ, এবং দরজাটা ভাঙা হয়েছে 10:27 এবং তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। ইনস্ট্যান্ট তাকে একজন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ইনকোয়েস্ট করেছে। ইনকোয়েস্ট মানে সুরথাল। তাতে নো এক্সটার্নাল মার্কস অফ ইঞ্জুরি কুড বি ফাউন্ড, বাইরের থেকে কোনো ইঞ্জুরি মার্কস পাওয়া যায়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ থেকে যেটা খোঁজে সেটা হচ্ছে সুইসাইডাল নোট আছে কিনা। সুইসাইডাল নোট এখন পর্যন্ত সেটা পাওয়া যায়নি। তাহলে তারপরে যখন এই যেটা আপনি বললেন যে ওদের আত্মীয় স্বজন বলেছে যে এটা যেন মেডিকেল কলেজে যেন না হয়, বাইরে যেন হয়। তার কারণটা হচ্ছে এনআরএস এর যেটা থাকতে গেলে পার্সিয়ালিটি হতে পারে, এটা সবচেয়ে ভালো হতো, ইন মাই ওপিনিয়ন এটা সবচেয়ে ভালো হতো যদি এটা কমান্ড হসপিটালে হতো, মিলিটারি কমান্ড হসপিটালে সবচেয়ে ভালো হতো। আমি যদি থাকতাম আমি বলতাম কমান্ড হসপিটালে হোক। বেশ, কারণটা হচ্ছে যে প্রফেসর অফ ফরেন্সিক স্টেট মেডিসিন যিনি এটাকে অপারেশন অটোপসি সার্জন, শি শুড বি ভেরি মাচ নিউট্রাল। তিনি যেন কনভিন্স কারো কিছু না হন। কারণ এই যে সবচেয়ে সুরক্ষিত জায়গা তো হাসপাতাল, এখানে তো বাইরের লোকজন কেউ ঢুকতে পারে না। স্টাফ নার্স যখন একটা বাথরুমে ঢুকছে তখন তো সবচেয়ে সুরক্ষিত জায়গায় উনি আছেন, সেইখান থেকে উনি তার ডেড বডি পাওয়া যাচ্ছে। এটা সেই অভয়ার কাণ্ডকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। খুবই দুঃখের ঘটনা। তবে ইট ইজ আর্লি টু সে যে কী ঘটনা হয়েছিল, পেটে কোনো পয়জন আছে কিনা সেটাও আমাদের কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টের উপর নির্ভর করবে। বেশ, এবং পোস্টমর্টমের রিপোর্টের পর দ্য কজ অফ ডেথ আমরা পেয়ে যাবো। বেশ, আমি ডক্টর বিশ্বাস এবং কৌস্তবদার রিয়াকশন নেব। যে টপিক নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছিলাম, আপনাদের সঙ্গে তথ্য তুলে ধরছিলাম যে এই অগাস্ট মাসে কিন্তু আরজি কর, আবার কিন্তু অগাস্ট মাসেই এনআরএস হসপিটালের শৌচাগার থেকে কিন্তু নার্সের দেহ, এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এবং আমরা বিরতিতে যাওয়ার আগে এডিসিপি ক্রাইম কুনাল আগরওয়াল কি বলেছেন, এখনো পোস্টমর্টম হয়নি, মৃত্যুর আসল কারণ কি এখনও কিন্তু জানা যায়নি। যত সময় যাবে আমরা যা যা হবে আমরা আপনাদের সামনে কিন্তু তথ্য তুলে ধরবো। ডিসকাশনে ঢোকার আগে আমরা আপনাদের সামনে রাখবো স্বাস্থ্যমন্ত্রী, রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরৎ মুখার্জি ঠিক কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে, শুনুন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। ঝাঁপিয়ে পড়ে যা হয়, ওনাকে কোনোরকমভাবে যদি ফিরিয়ে আনা যায় কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। 11টার পরে ওনাকে পুরো জিনিসটাই অবগত করা হয়েছে, আমরা যা যা দেখেছি করেছি। ওনার একটা আবেদন হয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে, সেটা হচ্ছে যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো। উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি, আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। তাদের কিছু একটা মানসিক প্রেশার থাকতেই পারে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান
আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান, খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি বা আভ্যন্তরীণ তদন্ত যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আমরা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে কমিটি গঠন করা হয়েছে এবং তারাই কিন্তু ইনভেস্টিগেট করবে যে এক্স্যাক্টলি এই মৃত্যুর কারণ কি, এবং পরিবারের যা ইচ্ছা, প্রথমেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে অন্যত্র অর্থাৎ মেডিকেল কলেজে পোস্টমর্টম করা হয় সেই ব্যবস্থাও কিন্তু রাজ্য সরকার করে দিচ্ছে, স্বাস্থ্য দপ্তর করে দিচ্ছে, পরিষ্কার স্বাস্থ্যমন্ত্রী বলে দিলেন। ডক্টর বিশ্বাস, বিং আ ডক্টর, কিভাবে দেখছেন আবার সেই অগাস্ট মাস, আবার একটি হসপিটাল এবং সেখানে আগেরবার ডক্টর এবার নার্স, রহস্যময় মৃত্যু, এখনো কিন্তু আসল কারণ আমরা জানতে পারিনি, কিভাবে দেখছেন? দেখুন, মানে একটা মারা গেছেন, শাউডেড ইন মিস্ট্রি, কোনো ডাউট নেই, কিন্তু একটা কথা হচ্ছে কমিটি করে আর এখন সাইকিয়াট্রি বিভাগ কি করবে আমি জানি না। মানুষটা তো বেঁচেই নেই, কার কাউন্সেলিং হবে? এটা কিন্তু পুরোপুরি এখন কিন্তু এটা পুলিশি তদন্ত। ঘটনাটা কি ঘটেছিল, কোথায় ঘটেছিল, আগামী দিনে কিভাবে আটকানো যাবে সেটা বিষয়, সেখানে একটা কমিটি হতে পারে। আমার বক্তব্য, একটা অসুবিধা আমাদের মন্ত্রীদের, খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে উপনীত হয়ে যায় যে স্ট্রেস ছিল। আরে স্ট্রেস কথাটা এত মানে কমন হয়ে গেছে এখন না। আমার বক্তব্য হচ্ছে, একজন বাথরুমে গেলেন, বলছে ওয়াশরুম থেকে ছিল, এখন হচ্ছে লাইকলি খুলে যখন বার করতে হয়েছে সুইসাইডাল হতে পারে, কিন্তু আজকে তাকে কিছু খাওয়ায়নি বাইরে থেকে, সেটা একটা বিষয়, এটা তদন্তের বিষয়। কিন্তু আজকে যেরকম যদি আপনি মার্ডারের একটা হিস্ট্রি, আমি ছোট্ট বলে দিচ্ছি, কেজিবি বালগেরিয়ার থেকে কোথাও বড় কেউ ছিল না, হাঁটতে হাঁটতে ওরা ছাতার এমন তৈরি করতো পেলেট গান বানিয়ে, যেটাতে রাইসিন ঢুকিয়ে দিত। গার্গেই মার্কভ বলে একজন বালগেরিয়ান ডিসিডেন্ট ছিল, যাকে ইংল্যান্ডে থেমসের নদীর কাছে গিয়ে একটা বৃষ্টির দিনে, ইংল্যান্ডে এমনি বৃষ্টি পড়ে ভীষণ, সেখানে ছাতা দিয়ে পেলেট দিয়ে ঢুকিয়ে দিয়ে রাইসিন, যেটা কেউ বুঝতে পারলো না, ওটা ডায়াগনোসিস করা হয়েছিল আফটার পোস্টমর্টম যে রাইসিন শরীরে ঢুকেছে। কিন্তু এই ঘটনাটা হচ্ছে এখন সবকিছুই বিচার মানে তদন্ত সাপেক্ষ, যে কি নিয়েছিল সে, কেমিক্যাল অ্যানালিসিস কি আছে, তার মুভমেন্টটা কি ছিল, সে কোথায় কোথায় গেছিল, তাকে সে কিছু খেয়েছিল কিনা, এগুলো সময় লাগবে। এক্ষুনি স্ট্রেস বলে সুইসাইড করেছি বলে দিলাম। আমার একটা জাস্ট কোয়েশ্চেন আছে ডক্টর বিশ্বাস, যদি সে মেন্টালি স্ট্রেস থাকে, সে তো রিপোর্ট করেছিল ডিউটিতে, ডিউটিতে রিপোর্ট করার পর যেরকম স্বাস্থ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন যে তারপর তাকে যখন পাওয়া যাচ্ছে না, ট্রেস করা যাচ্ছে না, তখন তার খোঁজাখুঁজি শুরু হয়। তো আমার প্রশ্ন, বিং আ ডক্টর, যদি কেউ মেন্টালি ডিস্ট্রেস থাকে, সে কি নর্মাল তার ডিউটিতে রিপোর্ট করতে পারে এবং তারপর সে কাজ করতে পারে? অনেকেই ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশন হলে আপনি হয়তো ম্যানিফেস্টেশনগুলো বুঝতে পারবেন না, চাপা প্রকৃতি থাকলে বুঝতে পারবেন না। কিন্তু এমন ঘটনা, যদি এটা সুইসাইড মেনে নিই, তার মানে মানে হার মেন্টাল স্টেট ওয়াজ সো কম্পেলিং দ্যাট শি ক্লেইমড হার লাইফ অন হার ওন। ঠিক আছে, 1 নম্বর। এবার যদি সেরকমই থাকে, আমার বক্তব্য হচ্ছে তাহলে তো এই ডিপ্রেশন কিন্তু আজ বলে কাল হবে না, এটা কিন্তু খুব স্পষ্ট। তার মানে তার গ্র্যাজুয়ালি তার যে বিহেভিয়ারাল চেঞ্জ যদি কিছু থাকে, সেটা কিন্তু অবজারভেশন অনেক দরকার। এখন আপনি যেটা বলতে পারেন, আজকে যে জায়গায় এনআরএস মেডিকেল কলেজের পেশেন্ট লোড, সব নার্সিং স্টাফের পক্ষে এইটাকে শেয়ার করা বা বোঝা, ইট ইজ ইনডিড ডিফিকাল্ট অ্যান্ড ইনক্রেডিবলি ডিফিকাল্ট টাস্ক টু পয়েন্ট ইট আউট। এখন সে মনোযোগ দিচ্ছে না, একটা হতে পারে, কিন্তু এই বিষয়টাকে এখন হচ্ছে সাইকিয়াট্রির এই যে কমিটি তৈরি হয়েছে, ইন ফিউচার ইট উইল হেল্প যে কাদের কাদের পিক আপ করা, ওয়েদার শি ইজ মেন্টালি প্রিপেয়ার্ড টু টেক আপ দ্য নার্সিং জব অর নট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের সবকিছুই আমরা ভাবি আফটার দ্য ইনসিডেন্ট, ইন দ্য ওয়েক অফ দ্য ইনসিডেন্ট উই থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে ডাক্তারি পড়ার জন্য কাউন্সেলিং দরকার, তার অ্যাটিটিউড কি হবে, তার পেশেন্স কতটা, আর সাথে সাথে নার্সিং স্টাফেরও যারা রিয়েলি সার্ভিং দ্য পিপল, সেই জায়গাতে দে আর দ্য ব্যাকবোন। আমি একদম ব্যাকবোন বলছি হসপিটালের, তারা ছাড়া কিন্তু ডাক্তার বাঁচতে পারে না, পেশেন্ট বাঁচতে পারে না। আজকে তাদের জায়গায় কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে তদন্ত করে দেখা যে হোয়াট এক্স্যাক্টলি ওয়েন্ট রং, কারণ মনে হচ্ছে সুইসাইড, নাও হতে পারে, কেউ কেউ বাইরে থেকে কিছু খাওয়াতে পারে, সে হয়তো ভালো ফিলিং ছিল না, সেই থেকে সে মারা গেছে গিয়ে বাথরুমের ভেতর, সামনে এসে কেউ মারেনি,
কিন্তু হয়তো কিছু পয়জন দিয়েছে, সেটাও হতে পারে। সব রকম পসিবিলিটিস এক্সপ্লোর করতে হবে, এবার দেখে তারপর উই হ্যাভ টু ফাইন্ড আউট হু ওয়াজ রেসপন্সিবল, বাট হোয়াই ডিড শি টেক অ্যাওয়ে হার ওন লাইফ, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। একদম কৌস্তবদা, আপনি স্বাস্থ্যমন্ত্রীর ভার্সন শুনলেন, কমিটি একদম ইনস্ট্যান্ট করা হয়েছে, পরিবার যা যা দাবি করেছে সবগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। সংক্ষেপে আপনার রিয়াকশন। আমি বলবো যে স্ট্রেসের কথা উনি বললেন আগে থেকে, এত স্ট্রেস তো কার নেই পৃথিবীতে, এখন সব মানুষের স্ট্রেস আছে। মেন্টাল হেলথ এখন এই সময় দাঁড়িয়ে 2026 একটা বড় ইস্যু, আমি সেসব কথা বলছি না। আমি বলছি যে ঠিক আছে, আমি যা শুনেছি আর কি, বলতে পারবো না কি ভেতর থেকে লক করা ছিল, পুলিশ লক ভেঙে বের করেছে, আচ্ছা এটাও ঠিক ধরে নিয়ে। আচ্ছা এটা কোথায় লেখা হলো যে প্রথম জানতে হবে যে উনি মারা গেলেন কিসের এফেক্টে, কি কারণে মারা গেলেন। সুইসাইড কি সুইসাইড নয়, টু আর্লি টু কমেন্টস। তো আগে ওখানে উনি কোথায় কোথায় ছিলেন, কি উনি খেয়েছেন, কোথায় ডিউটি করেছেন, চাকরিরত অবস্থায় মারা গেলেন। এমনও হতে পারে উনি কিছু একটা খেয়েছেন বা খাইয়ে দেওয়া হয়েছে, এমন তো হতে পারে যে উনি তারপর বাথরুমে গেলেন এবং বাথরুমে গেলে একজন মহিলা সে তো লক করেই যাবে, হয়তো বুঝতে পারেনি, আনলক অবস্থায় তো যাবে না। মানে আগে এত দ্রুত সব মানে ছটাছট, আগের মুখ্যমন্ত্রী বলতেন ঝটাঝট পটাপট কাজ করবো, ফটফট কাজ করবো, টটটট চটচট কাজ করবো। আর ইনিও তো এখন এই স্বাস্থ্যমন্ত্রী, গোটা স্ট্রেসটা কোথা থেকে জানলেন? স্ট্রেসে সবাই আছে। আমি এটা বলছি না যে এটা সুইসাইড নয়, এটা প্রশাসনিক তদন্ত হোক, তদন্ত হয়ে বের হোক, তাড়াহুড়ো করবেন না, সময় নেবেন না। এখন তো কমান্ড হসপিটালের যদি করতে পারেন, ওনার কেন পরিবার চেয়েছে আমি বলতে পারবো না, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, এখন তো আর সন্দেহ করার জায়গা নেই বোধহয়, নাকি আমি জানি না। মেডিকেল কলেজে চেয়েছেন না কোথায় চেয়েছেন, যাই হোক, তো আমি জানি না, বলতে পারবো না। কিন্তু কমান্ড হসপিটালেও করা যায়, করতে পারেন, সেটা প্রশাসন ঠিক করবে, আমরা বলার কেউ নয়। কিন্তু এই ধরনের ঘটনা একটা ডিউটিরত অবস্থায় একজন যে আমি যা শুনেছি সবে বিবাহিত, হাজবেন্ড বড় চাকরি করেন দিল্লিতে, হঠাৎ এই ধরনের ঘটনা ঘটলো কেন? আমি এটা অন্য কথা বলি, তো এটাতে কি বেরোবে তদন্তের পরে বেরোবে। আমি এখন থেকে আগে বলতে পারবো না যে এর যদি গোপ থাকতো তাহলে পিসি কাকা হতো, আমি সব বলতে পারবো না। গাছে কাটাল গোপে তেল বলে তো লাভ নেই, কিন্তু এটা তদন্ত করে বের করতে হবে। হাউসবোল্ট ভেঙে পুলিশ পেয়েছে মানেই ওইটা সুইসাইড, এটা আমি বলতে পারবো না। হয়তো এরকম ধরনের কেসে যদি, আমি অন্য কিছু কথা বলছি না, আমি বলছি অনিকদার সাথে যদি আমাদের কথা বলার একটু সুযোগ থাকতো, আমরা তো আক্ষেপ করি যারা অনিকদার সাথে আমরা খুব ক্লোজ ছিলাম, হয়তো কথা বললে আর একটু বেশি কথা বললে অনিকদা হয়তো ছাত্ররা থেকে ঝাঁপ দিতেন না, তাহলে অনিকদাকে হারাতে হতো না। তা আমি বলছি যে কথা বলা, কমিউনিকেশন, সমাজ যে জায়গায় গেছে অনেকটা কমে গেছে। মানুষ ব্যক্তিগত স্ট্রেস তার বন্ধু বান্ধবদের বলে না, বা বন্ধু বান্ধবরা জানানোর চেষ্টা করে না, সে সময়ও হয়তো নেই। এটাও টু আর্লি টু কমেন্টস, কিন্তু আমি বলছি তদন্ত করে বের হোক যে কি ঘটনা ঘটেছে। ওই হ্যাশবল ভেঙে পুলিশ পাইয়াছে এবং ইহার কারণেই ইহা সুইসাইড, এতটা এইটা অতি সরলীকরণ হচ্ছে বলে আমার। বেশ, আমি অন্য টপিকে যাবো, তার আগে সত্যজিৎ স্যার আপনার reaction। আমি এক সেকেন্ড একটা কথা বলি। প্লিজ। দেখুন, পোস্টমর্টেম রিপোর্টে কজ অফ ডেথ পাওয়া যাবে, এবং আরেকটা কথা সাথে সাথেই আমি বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের পোস্টমর্টমের নিচে ডান দিকে লেখা থাকে যে ফাইনাল ওপিনিয়নটা দেওয়া হবে সিইজ রিপোর্ট মানে কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট। Right. ওর যে ভিসেরাটা আছে, ভিসেরা থেকে যদি কোনো রকম পাওয়া যায় কিছু, সেইগুলো আমরা টক্সিওলজি ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক থেকে ডিপার্টমেন্টে ওটা বলে দেবে যে এটা এই ছিল, এবং কতক্ষণ আগে ছিল সেটাও পাওয়া যাবে। কারণটা মাথায় রাখতে হবে, কি যিনি এটা ইনটেক করেছেন, যা কিছু জোর করে হোক আর যা করে হোক, ইনটেক যখন করেছেন কিংবা যেটা হয়েছে, যখন মারা গেছে, মারার টাইমটা কিন্তু পাওয়া যাবে। কারণ সেই যে তার পেটে যে পাওয়া যাবে ভাত কিংবা মুড়ি কিংবা মাংস যাই পাওয়া যাক, সেটা কিন্তু ডেথ হওয়ার পর তো আর হজম হবে না। সুতরাং ওই টাইম অফ ডেথটা সেইখান থেকে নিরূপণ করা হবে। আমাদের প্রফেসর ফরেন্সিক স্টেট মেডিসিন ওটা লিখবে, তবে এটা নিউট্রালভাবে করবে গভর্নমেন্ট। আমার মনে হয় যেহেতু এর আগে একটা অভয়ার কেসে এটা সুরক্ষিত জায়গায় ডেথ হয়েছে, এই কেসে আমার মনে হয় বর্তমান সরকার অনেক বেশি অ্যাক্টিভ হয়ে কাজটা করবে। বেশ, আমরা যেরকম খবরাখবর আসবে, তথ্য আসবে, আমরা কিন্তু এই বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর আমরা আপনাদেরকে আপডেট করব। এবার আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কিন্তু বিজেপি রাজ্যসভার এমপি অনন্ত মহারাজ বিস্ফোরক কথা বলেছেন, এবং তার উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এফআইআর করার পর 6টি এফআইআর করা হয়েছে সুভাষচন্দ্র বসু অর্থাৎ নেতাজিকে নিয়ে। যা যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে 6টা এফআইআর, সব পোস্ট ডিলিট করা হয়েছে। কিন্তু তার আগে আপনাদেরকে ব্যাক টু ব্যাক দেখাবো।
অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার এমপি কি বলেছিলেন এবং তার উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি ব্যাক টু ব্যাক শুনুন। আজাদিন ফোর্স নেতাদের বাপের তাগত আছে না ঘর, নেতাদের বাপের তাগত আছে না ঘর, নেতাদের বাপের তাগত আছে না ঘর, শেষ করে ফৌজ বানায় সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য বলছো, শোনো ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফোর্স গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না, মৃত্যুদণ্ড কেন দিল না, তাদের শাস্তি দিল কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে আর অনেকে বলবো না, গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে, আপামর মানুষ। আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে, ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। দেখুন, পাশাপাশি কিন্তু আমরা অনন্ত মহারাজ কি বলেছেন সেটা নেতাজি সম্পর্কে আমরা আপনাদের সামনে রাখলাম। মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে কি বলেছেন সেটাও আমরা আপনাদের সামনে রাখলাম। পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন আইন সবার জন্য এক, কাউকে কিন্তু ছাড়া হবে না। এই নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। ডক্টর বিশ্বাস, আপনাকে দিয়ে শুরু করব। আপনি শুনলেন, পাশাপাশি আমরা রাখলাম অনন্ত মহারাজ কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী তার উত্তরে কি বলেছেন। কিভাবে দেখছেন, আপনার রিয়াকশন? প্রথম কথা হচ্ছে, অযোগ্য, অশিক্ষিত, অসভ্য লোকরা যদি পার্লামেন্টে ঢোকে, এখন 2400 বছর আগে প্লেটো এটাই বলে গেছিল, যে শিক্ষিত মানুষরা পেছনে থাকে, অশিক্ষিত মানুষ, অযোগ্য মানুষ এত বক্তব্য রাখে, তাদের লোকে সুপারফিশিয়ালি ভাবে বলে, ব্রেন এতটা কমপ্লেক্স যে সুপারফিশিয়ালি ভাবে বলে এদেরকে দলে টেনে আনে। আমি পরিষ্কার বলছি, নেতাজিকে, এটাকে শ্যামাপ্রসাদকে সামনে আনতে যত মনীষীদের অপমান করা হবে। আজ বিজেপি দলটা অসভ্য। আজ বিজেপির একজন নেতা বলছে আদিবাসীদের ভেড়ার পাল। সুতরাং এইভাবে এরা এই ভাষা ব্যবহার করে। অনন্ত মহারাজ ইজ জাস্ট আ পন। সামনে একজন আছে, নেতাজিকে যদি খারাপ কিছু বলতে পারে একদল লোক হয়তো মেনে নেবে, হ্যাঁ হতে পারে নেতাজি এটা করেছে। আমার বক্তব্য, এরা কি হিউজ টয়টা পড়েছে? একমাত্র নেতাজির ব্যাপারে ক্রিটিক্যাল সব থেকে বেশি ছিলেন হচ্ছে হিউজ টয়, তার একটা বই ছিল। বাকি নিয়ে নেতাজিকে নিয়ে কোনো প্রশ্ন আসে না। কিন্তু এইখানে হচ্ছে
যে নেতাজির ব্যাপারটা হচ্ছে, আমি এটা যারা বসে আছেন ওখানে, ওই প্ল্যাটফর্মটা দেখছিলাম আমি, ওই প্ল্যাটফর্ম, ওই প্লাটোর জিনিসটা মনে পড়লো। আর প্ল্যাটফর্মে পেটে ঘুচি মারলে বেরোবে না যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এই কথাটার পুরোটা কি। নেতাজি একটা কথা বলেছিলেন, ওইখানেই বোঝা যায় নেতাজি কি জিনিস ছিলেন, যে গডেস অফ লিবার্টি সেজ গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। আর যে মানুষটাকে নিয়ে রবীন্দ্রনাথের মতন লোক, প্রথমে রবীন্দ্রনাথের সাথে একটা কনফ্লিক্ট ছিল, কারণ মূর্তি পুজো নেতাজি করেছিলেন, যেটা ব্রাহ্ম সমাজ বলে রবীন্দ্রনাথ মানতেন না। সেই ক্লাস থেকে তারপরে রবীন্দ্রনাথ নেতাজিকে বুঝেছিলেন বলেই খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, এই গানটা কিন্তু ডেডিকেট করেছিলেন। আমার বক্তব্য হচ্ছে এগুলো বিজেপির নেতারা জানে। 52 বছর ধরে ফ্ল্যাগ ওঠায়নি আরএসএস দপ্তর, তারা আবার নেতাজি নিয়ে কথা বলে, রাজা রামমোহন রায়কে নিয়ে কথা বলে। একটা দল অসভ্য, দুশ্চরিত্র, অযোগ্য এইসব লোকদের নিয়ে একটা দল তৈরি হয়েছে। তাদের কাছ থেকে এখানে আমি কিছু নতুন করে কিছু বার্তা আশা করি না। এটা করা বেশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে আনতে যত মনীষীদের পেছনে টেনে দাও। বেশ, আমি এটাই শুধু কাজ। একটা ওয়ান লাইনার নেবো। আজকে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্স করে বলেছেন, সবার ক্ষেত্রে কিন্তু আইন এক। খুব সংক্ষেপে বলবেন ডক্টর বিশ্বাস। আইন এক, শুভেন্দু অধিকার আইন এক। বারুইপুরে এক ঘটনা ঘটছে, আরজি করে এক ঘটনা, আরজি করে ঘটছে, ডিমছোড়া হচ্ছে। আইন কোথায় এক? আইন তো বিজেপির জন্য তৈরি হয়েছে, এটা হিন্দুদের জন্য তৈরি হয়েছে। মুসলিমদেরকে মারো, হিন্দুদের তো এক শ্রেণীর হিন্দুকে অ্যাট্রাক্ট করো, ভুলভাল কথা হচ্ছে। এটা কোনো বইও নয়। বেশ, কৌস্তব দা। প্রথম কথা বলবো, আমি এইমাত্র খবর পেলাম কলকাতার শহরে, খোদ কলকাতার শহরে 20 মিনিট আগে নেতাজি মূর্তিতে আক্রমণ করা হয়েছে, নেতাজি মূর্তি ভাঙা হয়েছে কলকাতা শহরে। কোথায় ঠিক আমি সেটা এখনই এসে যাবে। আমি দেখলাম ইতিমধ্যেই আমাদের পার্টির থেকে এবং নওশাদের থেকে স্টেটমেন্ট করা হয়েছে। দেখতে হবে। শুভেন্দু অধিকারী একদিকে বলছেন যে নেতাজির ওপর আক্রমণ করলে ব্যবস্থা হবে। খোদ কলকাতায় নেতাজি মূর্তি ভাঙা হলো আমার এই 20 মিনিট আগে। দেখবেন নওশাদের পোস্টে আছে এবং আমাদের পার্টির লোকেদের পোস্টেও আছে, আমি জেনে সেটা বলতে পারবো। 1, 2, এখন মুশকিল হচ্ছে বিজেপিকে তো তাহলে শেখাতে হবে, আমার তো ঘন্টাখানেক সময় লাগবে। দ্বিজাতির তত্ত্ব, শ্যামাপ্রসাদ কোথায় ছিলেন, ফজলুল হকের মন্ত্রিসভায় ছিলেন, মুসলিম লীগের সাথে ছিলেন, যারা অখণ্ড ভারতের কথা বলেছিল, তারা বলেছিল যে অন্য ধর্মের মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে হবে ভারতবর্ষে, এবং সঙ্গে সঙ্গে সেটা মুসলিম লীগ টেক ওভার করে নিল। মুসলিম লীগ তখন সরকার চালাচ্ছিল এ প্রদেশে এবং সিন্ধু প্রদেশে। অনেক কথা চলে আসবে সামনে। এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করতে গিয়ে নেতাজি সহ বাকি সবাইকে ছোট করতে হবে। আমি যে একটা নাম দেখান না, শাহ মোদির পদবী দেখান না, আন্দামান সেলুলার জেলে আছে। তো ঠিকই তো, পাঞ্জাবের বীরেরা, বাংলার বীরেরা, ওপার বাংলার এপার বাংলার বীরেদের জন্য দেশ স্বাধীন হলো, কিন্তু এটা আনফরচুনেট পাঞ্জাব এবং বাংলা হচ্ছে ভাগ হলো। আমরা তো চাইনি ভাগ হোক। কে চেয়েছে দেশ ভাগ হোক? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হোক কে চেয়েছে? ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে। ব্রিটিশরা বুঝেছিল যে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিতে পারলে লাভ হবে, একমাত্র ব্রিটিশরা বুঝেছিল। আর ব্রিটিশদের যারা পা চেটেছিল সে সময়, শ্যামাপ্রসাদের পার্টি, তারাও জানে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিতে পারলে কি লাভ হয়। কিন্তু 71 সালে মনে রাখবে, ঠিক 70 দশকে যখন আমাদের কর্মীরা প্রতিদিন কংগ্রেসের হাতে খুন হচ্ছে গোটা কলকাতায়, পশ্চিমবাংলায়, তখনও আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম, করে বলেছিলাম যে পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়ান, বাংলাদেশের পাশে দাঁড়ান। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ দেখিয়েছে যে ধর্মের ভিত্তিতে জাতি তৈরি হয় না, ভাষার ভিত্তিতে জাতি তৈরি হয়। ওই যে 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষায় আমি কথা বলবো, ওটা শুধু বাংলা ভাষা না, অনেকে ভুল জানে যে আমার মা যে ভাষায় কথা বলেছে সেইটা আমার মাতৃভাষা। ওই বাংলাদেশে যারা শহীদ হয়েছিলেন তার মধ্যে হিন্দুও ছিলেন, তার মধ্যে মুসলমানও ছিলেন। এখন বিজেপিকে কি বোঝাবো? আজকে বিজেপি থাকলে ভালো হতো। বিজেপির এক নেতা আমাকে টিভি চ্যানেলে বলেছিলেন, বড় টিভি চ্যানেলে, যে তোমার পূর্বপুরুষকে কেন আসতে হয়েছে বাংলাদেশ থেকে? হ্যাঁ, পরিষ্কার, মুসলিম মৌলবাদীদের জন্য আসতে হয়েছে। যে মুসলিম মৌলবাদীরা তার নিজের দেশে মুজিবুর রহমানকে খুন করেছিল, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে খুন করেছিল, ঠিক যেমন ভাবে আমাদের দেশে গৌরী লঙ্কেশকে খুন করা হয়, গোবিন্দ পানসেরাকে খুন করা হয়, গ্রাহাম স্টুয়ার্ট স্টেন্সকে খুন করা হয়, দলিতদের ওপর আক্রমণ হয়। আমি হাজার একটা উদাহরণ দেখাতে পারি। মুসলমানরা শত্রু, বিজেপি পার্টি মানে তো উচ্চ বর্ণের হিন্দুদের পার্টি, উচ্চ বর্ণের হিন্দু দলিতদের উপর আক্রমণ করে। আসলে হচ্ছে স্বাধীনতা সংগ্রামকে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে ছোট করছেন, শ্যামাপ্রসাদকে বড় করতে গিয়ে। এসব অসভ্যদের কি শেখাবো আমি? যাবো স্যার, বলুন। জাস্ট 5 সেকেন্ড।
বাংলাদেশে যেটা নিয়ে বলা হচ্ছে না, ওখানে সেখানে উর্দুভাষী মুসলিমরা কিন্তু এই বাঙালি হিন্দুদের ওপর একটা করেছিল, ওখানে বাংলাভাষী মুসলমানরা করেনি। এটা কিন্তু বারবার আমি কিন্তু একটা জায়গায় এরা উস্কে দিয়েছিল বলে হয়েছিল, আদৌ এই মাথা থেকে বেরিয়েছিল উর্দুভাষীদের। বেশ, প্রতিষ্ঠা আমরা সাবজেক্টের মধ্যে থাকবো, আমি সাবজেক্টের বাইরে যাব না। 1 নম্বর হচ্ছে, দেখুন, নেতাজির কোনো আনপ্যারালাল, গোটা পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে উনি আনপ্যারালাল। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যদি সবচেয়ে প্রধান বীর সন্তান হয়ে থাকে, সেটা এই বাঙালি বীর সন্তান নেতাজি। নেতাজি সম্বন্ধে কোনো সমালোচনা যারাই করুক না কেন তারা বেসিক্যালি তারা ঠিক নয়, এটা আমার মত। দ্বিতীয় কথা হচ্ছে, নেতাজিকে ডাউন করে কিংবা নেতাজি সম্বন্ধে তির্যক কেটে কিংবা নেতাজি সম্বন্ধে কথা বলে অন্য কথায় নিয়ে আসা, সেটা ঠিক হবে না। নেতাজির আনপ্যারালাল, নেতাজি দেশনায়ক, এবং আমি বিশ্বাস করি, এটা আমার মত, যে নেতাজি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো প্রধানমন্ত্রী অন্য নেতাজি হতেন এবং আমাদের ভারতবর্ষের চেহারাও পাল্টে যেত। এখানে জাতি কিংবা কোনো ব্যাপার ছিল না, কারণ নেতাজি তো হিন্দু মুসলমানে বিশ্বাস করতেন না, উনি বিশ্বাস করতেন ভারতবাসী হিসাবে। এবং উনি আজাদ হিন্দ ফৌজ সেখান থেকে লড়ে ওই রকম ত্যাগ এবং তিতিক্ষা, একমাত্র উনি আনপ্যারালাল ছিলেন। আমি যেটা বলছি সেটা শুনলে হয়তো আপনারা বলবেন যে সত্যজিৎ বাবু এটা বললেন কেন। নেতাজির মতন আরেকজন বীর, তাকেও আমি খুব বিশ্বাস করি এবং তাকে শ্রদ্ধা করি, সে হচ্ছে শিবাজি মহারাজ। কারণটা হচ্ছে, সেই মুসলমান আওরঙ্গজেব যখন গোটা ভারতবর্ষকে স্বাধীন ভারত দখল করে নিয়েছিল এবং মুঘল সম্রাটের থেকে বার করানো যাচ্ছিল না, একমাত্র সেই দরিদ্র সন্তান নিচ থেকে উঠে এসে শিবাজি মহারাজ কিন্তু লড়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতবাসী মানে ভারতবাসী। তো নেতাজি ইজ আনপ্যারালাল। এখানে এইরকম পলিটিক্স নিয়ে এসে যে কেউই আসুক না কেন, সেটা ঠিক নয়। আর যেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওর এগেনস্টে আমরা কেস লিখবো, এই লিখবো, এগুলোর ভিতরে কমপ্লিট পলিটিক্স আছে। এই জন্য পলিটিক্স আছে যে উনি তো এমপি, ওই সিটটা চলে যাবে এবং উনি অলরেডি বিশ্বরও কথাবার্তা বলতে আরম্ভ করেছেন, সেই জন্য হয়তো এইসব হচ্ছে। তো আলটিমেটলি নেতাজি সম্বন্ধে কোনো সমালোচনা আমি অন্তত সহ্য করবো না। বেশ, এটুকুই একদম বক্তব্য। শেষ পর্যায়ে ডক্টর বিশ্বাস। দেখুন, অনন্ত মহারাজ স্যাংচুয়ারিতে থাকুক, খালি শিবাজি মহারাজ না, আজ মারাঠা বর্গীদের আক্রমণটা ঢুকেছিলেন কিন্তু 12 ভূঁইয়ারা, মোগলদের আক্রমণ ঢুকেছিলেন 12 ভূঁইয়ারা। প্রতাপাদিত্য আমাদের কাছে একটা বড় ফিগার, সেই জিনিসটা যেন না আমরা ভুলি। বেশ, আপনাদের তিনজনকেই, ডক্টর বিশ্বাস, সত্যজিৎ স্যার, কৌস্তব দা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্বে থাকার জন্য। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমরা যা টপিক নিয়ে কথা বললাম এবং ঘন্টাখানেক বাংলার কথায় কিন্তু যে টপিক, খবরের ভেতরের খবর আপনাদের জানা দরকার, সেই টপিক নিয়েই আমরা আপনাদের সামনে কথা বলি। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।